আসসালামু আলাইকুম, তোমাদের প্রত্যেককে স্বাগতম আমার চ্যানেল ইজি আইসিটি স্কুলে, অর্থাৎ সবথেকে সহজ এইখানে। আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ বাইজিদ, এবং আজকে থেকে আমরা যে কাজটা করব সেটা হলো আমরা অধ্যায় 4 HTML অধ্যায়ের আমরা বোর্ড সলিউশনগুলো করা শুরু করব। তোমাদের সাধারণ কোডিং ক্লাসগুলো এবং থিওরি ক্লাসগুলো এত সুন্দর এবং এত বিস্তারিত ছিল যে তোমাদের আর কোনো টপিকে সমস্যা হওয়ার কথা না, কিন্তু বোর্ডের কোশ্চেনগুলো দেখা যায় একটু টেকনিক্যালভাবে আসে, অর্থাৎ একটু টেকনিক খাটায় তোমাকে এখান থেকে সলিউশন করতে হয়। তাই আমি বাছাইকৃত অনেকগুলো কোশ্চেন তোমাদের জন্য এখন থেকে দেওয়া শুরু করব। প্রতি ক্লাসে 5টা করে বাছাইকৃত কোশ্চেনের তোমার অ্যান্সার এবং তার আলোচনা, অর্থাৎ আলোচনার মাধ্যমে তার অ্যান্সারগুলো তোমাকে বোঝায় দেওয়ার চেষ্টা করব। যেহেতু তোমাদেরকে সকল জিনিস ডিটেল করে পড়ানো শেষ, অর্থাৎ এমন কোনো টপিক যদি আমার ক্লাসের সাথে হুবহু মিলে যায় সেগুলোকে আমি ক্লাসের সাথে রেফার করে দিব, যে ইনশাল্লাহ তোমরা একটু মেমোরাইজ করে দেখে নেবে, তাহলেই হয়ে যাবে। প্রতিটা ক্লাসে 5টা করে কোশ্চেন থাকবে, যেগুলো তোমার এখানে দেখতে পাচ্ছ। তো এই আমাদের শুরু করছি আমরা যেখান থেকে, সেটা হলো আমরা 2016 সাল থেকে শুরু করছি। 16 থেকে দেন আমরা আস্তে আস্তে তোমাদের বর্তমান পর্যন্ত, অর্থাৎ 16-র ভিতরে যেগুলো টিকি কোশ্চেন আছে ওগুলো আলোচনা করবো। দেন 17, 18 এইভাবে উঠতে আমরা বর্তমান একবারে লেটেস্ট কোশ্চেন পর্যন্ত চলে আসবো। তাই প্রতিটা ক্লাস তোমাকে সিরিয়ালি দেখতে হবে। আর 16 থেকে নেওয়ার কারণটা হলো যে একবারে কঠিন ধরে নেই, কারণ এখনকার কোশ্চেন যদি তোমাকে বর্তমানে কোশ্চেন যদি তোমাকে সলভ করানো শুরু করি, তাহলে যে প্রবলেমটা দেখা দিবে সেটা হলো কি, সেটা হলো যে একবারে কঠিন, মানে এখনকার যে কোশ্চেনগুলো এগুলো একটু হার্ড টাইপের হয়। মানে হার্ড বলতে যত ইয়ার আপডেট হবে তত কোশ্চেনের প্যাটার্নটা একটু ট্রিকি হবে। তো একবারে সরাসরি কঠিনটা নিয়ে নিই, আমরা 16 থেকে শুরু করছি। 16, 17, 18 এইভাবে যেতে যেতে আমরা আস্তে আস্তে সহজ থেকে কঠিন দিকে যাব, এবং অবশ্যই বাছাইকৃত কোশ্চেনগুলো আমরা পড়বো। একটা কথা তোমাকে বলে নিই, যে তুমি এই অ্যান্সারগুলো করার জন্য বা পড়ার জন্য অবশ্যই তোমার বাসায় কোনো রাইটারের বই অথবা কোনো টেস্ট পেপার, পুরাতন টেস্ট পেপার বা লেটেস্ট টেস্ট পেপার যেটা তুমি কালেক্ট করতে পারো, অথবা কোনো গাইড একটা ফলো করবা, তাহলে তুমি আইসিটিতে খুবই ভালো রেজাল্ট করবে, আমি তোমাকে কথা দিলাম। কারণ আমি তো তোমাকে সবই করাই দিচ্ছি, জাস্ট বাকি পরিশ্রমটুকু তোমার। প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবা আর আইসিটিটায় ভালো করবে ইনশাল্লাহ। তাহলে চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। আমরা এখানে আমি তোমাকে প্রত্যেকটা কোশ্চেন আলোচনা করার সময় কোশ্চেনটা তুমি ভিডিওতেই অ্যাডজাস্ট পাবা। আমি ওইখান থেকে কোশ্চেনটা পড়ে তোমাকে শোনাবো, দেন আমরা কোশ্চেনটা বোঝার চেষ্টা করবো, দেন অ্যান্সারগুলো আমি তোমাকে রেফার করে দিব। ওকে, তাহলে আমি তোমাকে প্যাটার্নটা বুঝাই দিলাম। এবার চলো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। তাহলে আমাদের প্রথম কোশ্চেনটা আমরা যেটা পড়তেছি সেটা হলো যশোর বোর্ড 2016 অধ্যায় 4-এর কোশ্চেন। তো চলো কোশ্চেনটা কি বলছে আমরা আগে একটু দেখি, তারপরে এটা নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা শুরু করে দিব। ওকে, তাহলে যশোর বোর্ড 2016-তে তোমরা তোমাদের টেস্ট পেপার বা বই দেখলে তুমি আরও ওইখান থেকে ক্লিয়ার দেখতে পারবা, বাট এখান থেকে আগে বুঝে নাও সুন্দর করে। তো যশোর বোর্ড 2016-তে আগে বলে দিই, একবারে বাছাই করা কোশ্চেনগুলো এখানে আছে। যে কোশ্চেনগুলো ইজি এবং তুমি ক্লাস করার মাধ্যমে সহজে পেরে যাবা, ওগুলো কিন্তু না। যেগুলো একটু ট্রিকি, তোমার জন্য একটু হার্ড হবে, ওগুলো আমি এখানে নিয়ে আসছি। ওকে, আচ্ছা, যশোর বোর্ড 2016-তে তুমি দেখতে পাচ্ছ যে এখানে একটা প্রবলেম দেওয়া আছে। দিস ইজ মাই হোম পেজ, আন্ডারলাইন করা আছে, বোল্ড করা আছে। দেন বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স অ্যান্ড ক্যানেলস, এটা লেখা আছে। এরপরে বলছে সার্চ ইঞ্জিন কি। এগুলো তোমাকে পড়াই ফেলছি সার্চ ইঞ্জিন কি, যেটা হলো আমাদের এমন এক ধরনের তোমার ব্যবস্থা বা এমন এক ধরনের একটা ওয়েবসাইট, যেখান থেকে আমরা কি করি, ইন্টারনেট ভিত্তিক যে কোনো তথ্য বা সার্ভার ভিত্তিক যে কোনো তথ্যগুলো খুঁজে বের করি। ঠিক আছে, বিশ্বব্যাপী ইন্টারনেট ভিত্তিক তথ্যগুলোকে খুঁজে বের করি। সংজ্ঞা টঙ্গা সব তোমাকে পড়ানো হয়েছে, একটু কষ্ট করে এগুলো একটু খেয়াল করো বা কোনো বই ফলো করো। বারবার বলতেছি, ক খ কোশ্চেনের জন্য আমি শুধু বুঝাই দিব, আর গ ঘ যেটা হার্ড হবে ওইটা আমি পরিপূর্ণ ক্লিয়ার করে দিব। ডোমেন নেমে www থাকে কেন, এই কোশ্চেনটা একটু ট্রিকি, এটা তোমাকে আগে কোথাও দেয়নি বা এরপরেও আর কোথাও পাওয়া যায়নি। ডোমেন নেমে www থাকার কারণটা কি ভালো করে বোঝো। ডোমেন নেম বলতে আমরা কি বুঝছি, আমরা আমাদের থিওরি ক্লাসে শিখছিলাম যে ডোমেইন নেমটা হলো কোনো ওয়েবসাইটের কোন ধরনের নেমটা, এই যে তোমার এই ধরনের নেমটা, এই যে mangoinfo.com। আবার রাজশাহী 16-তে চলে যাও না, আমি তোমাকে কিন্তু পড়াচ্ছি কোনটা, তোমাকে পড়াচ্ছি হলো যশোর 16 কোশ্চেনই, জাস্ট তোমাকে এক্সাম্পল দিলাম যে mangoinfo.com, এই ধরনের জিনিসটাকে আমরা ডোমেইন নেম হিসাবে চিনি। তো ডোমেইন নেমটা আসলে কি ছিল, ডোমেইন নেমটা ছিল যেটা তোমার পেজের হলো লিঙ্ক হিসেবে কাজ করে, অ্যালফাবেটিক লিঙ্ক হিসেবে কাজ করে, যেটা আইপি অ্যাড্রেস থেকে কনভার্ট করে আমরা পাইছিলাম, মনে আছে? তো এখন বললো যে ডোমেইন নেমের ভিতরে www থাকে কেন, www থাকে কেন। এখন কথা হলো, আমরা সাধারণত ইন্টারনেটে যদি কোনো পেজ আমাদের পাবলিশ করে থাকি, তাহলে আমাদের এই পেজগুলো আমরা কোথায় রাখি স্যার, আমরা কোনো সার্ভারে জমা রাখি, সার্ভারে। ওকে, ইন্টারনেট ভিত্তিক সার্ভারে, বিশ্বব্যাপী বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সার্ভার আছে, এই জায়গাগুলো আমরা জমা রাখি। জমা রাখার মূল উদ্দেশ্য কি, মূল উদ্দেশ্য হলো যাতে দুনিয়ার যে কোনো মানুষ এটা খুঁজে পায়। এখন www-টা হলো এমন
এক ধরনের ব্যবস্থা যার মাধ্যমে এই বিশ্বব্যাপী সকল সার্ভার, ঠিক আছে, বিশ্বব্যাপী সকল সার্ভার এবং সকল ওয়েব পেজ অর্থাৎ এই সকল লিঙ্ক সমূহ একটা মানে জালের মতো কানেক্টেড থাকে। ওকে, এই জালের মতো কানেক্টেড থাকার কারণে এই বিশ্বের যে কোনো মানুষ যে কোনো প্রান্ত থেকে তোমার ইন্টারনেটের সাথে সংযুক্ত হলেই তোমার ওই পেজটা সার্চ করলে তোমার ওই পেজটাকে পেয়ে যাবে। তার মানে তোমার পেজটা সার্চ করার যে রাস্তাটা ছিল ওটা ছিল আমাদের একটা ডোমেইন নেম। ওকে, ওটা হলো একটা ডোমেইন নেম এবং ওইটার সামনে www দেওয়ার মানেটা হলো যে এইটা আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সাথে কানেক্টেড, অর্থাৎ বিশ্বব্যাপী সার্ভার ব্যবস্থার সাথে কানেক্টেড আছে, যার কারণে পৃথিবীর যে কোনো জায়গা থেকে ইন্টারনেট ব্যবস্থার মাধ্যমে আমার পেজটা সার্চ করলেই খুঁজে পাওয়া যাবে, এই জিনিসটা বোঝায়। এরপরে বলছে কি যে উদ্দীপকের অনুচ্ছেদটি ওয়েবে প্রকাশ করার জন্য প্রয়োজনীয় ট্যাগ সমূহ তোমার ব্যাখ্যা করো। ঠিক আছে, তাহলে তোমার উদ্দীপকের অনুচ্ছেদটা ওয়েবে প্রকাশের জন্য প্রয়োজনীয় ট্যাগ সমূহ ব্যাখ্যা করো। এটা আমি জাস্ট তোমাকে একটু বলে দিচ্ছি যে ফার্স্টে তুমি যে কাজটা করবা, যে তোমাকে যে জিনিসটা দিছে, ওকে, তোমাকে জাস্ট একটা কি বলে ছোট্ট একটা কাজ দিছে, ওই কাজটার জন্য আগে তুমি কাজ করে নেবে যে HTML তারপর বডি, অর্থাৎ তুমি এই কাজটা করার জন্য যা লাগে, ঠিক আছে, এই কাজটা করার জন্য কি কি লাগতেছে, যে তোমার HTML লাগতেছে, বডি লাগতেছে, দেন তোমার বোল্ড হয়ে আছে, পি দিছো ডিসক্রিপশন টাইপের জিনিস, দেন পি দিয়ে তুমি কি কি করতেছো, তোমার বি ইউ, দেন তোমার বি কেন দিছি, বোল্ড আছে, ইউ দিছি, আন্ডারলাইন আছে, দেন এটা আমরা লিখছি, দেন ইউ বন্ধ করলাম, বি বন্ধ করলাম, বি আর দিলাম, নিচের লাইনে গেলাম, দেন বাংলাদেশি যে ল্যান্ড অফ কি দেওয়া আছে তোমার বি ল্যান্ড অফ, তারপরে দেখো একটু তাকায় যে অফটা আবার আলাদা, দেন আবার নিচের লাইনে গেছে, তাই বি আর দিয়ে রিভার অ্যান্ড ক্যানেলস, তারপরে আমরা এটা বন্ধ করে দিলাম, দেন আমরা বন্ধ করে দিছি। তো তোমাকে যদি এরকম কোশ্চেন করে যে উদ্দীপকের অনুচ্ছেদটি ওয়েবে প্রকাশের জন্য প্রয়োজনীয় ট্যাগ সমূহ ব্যাখ্যা করো, তাহলে সবার আগে যে কাজটা করবা সেটা হলো আগে ওই যে সকল ট্যাগ লাগে ওই ট্যাগগুলো ব্যবহার করে আগে যে ডিজাইনটা দিছো ওইটার HTML কোডটা করে দেখাবা। ঠিক আছে, করে দেখানোর পরে এবার যদি তুমি চাও যে তোমার ট্যাগের ব্যাখ্যাগুলো তুমি দিতে, নর্মালি ম্যাক্সিমাম গাইড এবং টেস্ট পেপারে দেখলাম ওরা এটার ব্যাখ্যা দেয় নাই, ওরা শুধু এইটুকু কাজ করে থুয়ে দিছে। বাট তোমাকে যদি বলে যে ব্যাখ্যা দিতে, তাহলে তুমি এখান থেকে HTML এর মানে কি, HTML হলো আমাদের হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের আমাদের মেইন ট্যাগ, যার ভিতরে কি থাকে, ডকুমেন্ট থাকে, তাহলে HTML ট্যাগ, HTML আর HTML লিখতে হয় যার ভিতরে আমরা ডকুমেন্টটা লিখি। দেন বডি দিয়ে বোঝায় হলো এটা হলো আমাদের যে ওই পেজে আমরা প্রবেশ করবো সেই ওই পেজের বডিতে, ঠিক আছে, ওই পেজের বডিতে যে তথ্যগুলো প্রদর্শন করে সেটা থাকে কোথায়, এই বডি ট্যাগের ভিতরে। দেন আমাদের কি কি লাগছে, এখানে ডিসক্রিপশন টাইপের শব্দের জন্য পি লাগছে, পি ট্যাগ লাগছে, দেন তুমি আর কি আছে বোল্ড করার জন্য বি লাগছে, আন্ডারলাইন করার জন্য ইউ লাগছে। এই জিনিসগুলো হালকা একটু ব্যাখ্যা করে দিলেই হয়ে যাবে, যদি তোমার কাছে মনে হয় যে তুমি ব্যাখ্যা দিবা। তবে এই কোশ্চেনটার জন্য সাধারণত ম্যাক্সিমাম গাইডে ব্যাখ্যা দেয় নাই। ঠিক আছে, তবে এই টাইপের কোশ্চেন আসলে আগে কি করবা, আগে ওইটার অ্যান্সারটা একটু মানে ওইটার কোডটা আগে লিখে দিবা, লিখে দেওয়ার পরে যে ট্যাগগুলো আছে ট্যাগের নাম লিখবা, দেন একটা তীর চিহ্ন দিয়ে ওইটার হালকা ব্যাখ্যা লিখে দিবা। ঠিক আছে, যদি ব্যাখ্যা চায়। এরপরে বলছে উদ্দীপকের অনুচ্ছেদটি বাংলায় তৈরি করার করণীয় বিষয়সমূহ সংক্ষেপে আলোচনা করো। ভালো করে বুঝো, এই কোশ্চেনটা একটু অনেকটাই ঝামেলাপূর্ণ একটা কোশ্চেন। তোমাকে বলছে যে বাংলায় তৈরি করার জন্য, আমি তোমাকে গত ক্লাসেই কিন্তু বাংলা কিভাবে কোড করো এটা বলে দিছি। বর্তমানে যেটা হয় সেটা হলো বাংলায় কোড করার জন্য আহামরি কিছু আর লাগে না। তার কারণটা হলো আমাদের ম্যাক্সিমাম বর্তমানে কম্পিউটার এবং যে সার্ভার বা আমাদের কি বলে ইন্টারনেট ভিত্তিক যেই সাইটগুলো আছে সকল কিছু এখন ইউনিকোডেড, অর্থাৎ বাংলা এখানে কোনো ম্যাটারই করে না। এই জন্য তুমি যেভাবেই লেখো এটা বাংলা এখন চলে আসে। তো 2016 সালের দিকে বা 18 সালের দিকে একটু প্রবলেম ফেস করতো কিছু কিছু ব্রাউজারের ক্ষেত্রে, যে বাংলা প্রদর্শন করতে ঝামেলা করতো। তো ওই ক্ষেত্রের জন্য এই অ্যান্সারটা তোমার করা হয়েছে। ঠিক আছে, যার অ্যান্সারটা একটা গাইডের কোনো একটা গাইডের কপি তোমার সাইডে আমি দিয়ে রাখছি, ওইটাও তুমি দেখতে পারো, সমস্যা নেই। আবার তুমি যদি চাও এই সেম জিনিসটা আমি গত ক্লাসে যেভাবে করেছি ওইভাবে করতে, তাও কোনো সমস্যা নেই। আবার তুমি যদি চাও এইভাবে করতে, তাও কোনো সমস্যা নেই। এইভাবে কীভাবে করা হয়েছে, তোমাকে বলছে যে উদ্দীপকের অনুচ্ছেদটি বাংলায় তৈরি করার জন্য করণীয় বিষয়সমূহ সংক্ষেপে আলোচনা করো। আলোচনাটুকু আমি একটু রেখে দিছি, আলোচনাটুকু আমি তোমাকে বলে দিই। ঠিক আছে, বর্তমানে এই কোশ্চেনটা আর আসার তেমন সম্ভাবনা নাই, আসলে তোমার ওই আমি লাস্ট ক্লাসে যেটা করাইছি ওইভাবে করলে মোটামুটি হয়ে যাবে। ঠিক আছে, আর এটা চাইলে দিতে পারো, এটা আলোচনাটা আমি বলে দিচ্ছি। সেটা হলো যে ফার্স্টে আমাদের আগে থেকে যে প্রবলেমটা ছিল যে বাংলা আমাদের নোটপ্যাডের ভিতরে সহজে লেখা যেত না। ওকে, বাংলা যেহেতু আমাদের নোটপ্যাডে লিখতে গেলে একটু প্রবলেম ফেস করতে হইতো, সেই প্রবলেমটা কি জানো, ধরো তুমি নোটপ্যাডের ভিতরে বাংলা লিখতেছো, তোমার নোটপ্যাডের ভিতরে তুমি বাংলা টাইপের জিনিসগুলো লিখতেছো, ওইখানে আইসা পড়তো এরকম অনেক চিহ্ন, অনেক কিছু উল্টাপাল্টা তোমার চিহ্ন, এরকম বিভিন্ন রকম চিহ্ন চলে আসতো। বুঝতে পারছো, তার মানে আমরা বুঝতে পারতাম না যে এখানে কি লেখা আছে। তাহলে নোটপ্যাডের ভিতরে তুমি মনে করো যে প্যারাগ্রাফ ট্যাগ নিলা, মনে করো যে তুমি কি নিছো,
প্যারাগ্রাফ ট্যাগ নিছো, নিয়ে বাংলা লেখা শুরু করছো, আর বাংলা এরকম উল্টাপাল্টা চিহ্ন আসতেছে, তুমি কিবোর্ড থেকে ঠিকই লিখতেছো বাট চিহ্ন আসতেছে উল্টাপাল্টা। তাহলে এখানে আমরা একটা প্রবলেম ফেস করতেছি। সেই প্রবলেমটা কি? সেই প্রবলেমটা হলো যে আমরা বুঝতেই পারতেছি না যে আমরা কি লিখতেছি। এই প্রবলেমটা আগে আমাদের হইতো, ঠিক আছে, বর্তমানে তেমন একটা হয় না। তো ওই অনুযায়ী এই অ্যান্সারটা সব জায়গায় দেওয়া হয়েছে। তো ওইটা আমি বোঝাচ্ছি যে যেহেতু আমাদের প্রবলেমটা এইরকম, তাহলে আমরা যে কাজটা করতাম সেটা হলো কি জানো, আমরা ঠিকই নোটপ্যাডটা ওপেন করে নিতাম, ঠিক আছে, ফার্স্টে নোটপ্যাডটা ওপেন করে নিতাম, ওপেন করে দেন আমরা HTML বডি, দেন আমরা লিখতাম ফন্ট ফেস সুটুনি এমজে। ফন্ট ফেস সম্পর্কে তোমরা পরিচিত হয়েছে হলো কোড ক্লাসে 2 বা 3 নম্বর ক্লাসের দিকে। ফন্ট সম্পর্কে তুমি পরিচিত হয়েছে যে লেখার ধরন, লেখার জন্য ধরন দেখানোর জন্য তোমার ফন্ট ব্যবহার করা হয়। তাহলে এখানে কি করা হয়েছে, ফন্ট ফেস সুটুনি এমজে। এই সুটুনি এমজে হলো আমাদের বাংলার তোমার কি বলে কাইন্ড অফ এ কোড নেম, ঠিক আছে। এটা দিলে আমাদের এটা হলো ফন্টের ফেস বা ফন্ট টাইপ, বাংলা লেখার ফন্ট টাইপ। এটা এমসিকিউর জন্য মনে রাখো। দুনিয়া ভিত্তিক মানে পুরো দুনিয়া জুড়ে বাংলা লেখার ফন্ট টাইপটার নাম হলো সুটুনি এমজে। অর্থাৎ যে কোনো জায়গায় সুটুনি এমজে যদি তুমি দেখো, তার মানে বুঝবা বা ব্যবহার করা হয়, তাহলে বুঝবা যে তুমি ওইখানে বাংলা লেখার জন্য এটা ব্যবহার করা হয়েছে, ঠিক আছে। তাহলে ফন্ট ফেস মানে ফন্ট অর্থাৎ যেটা লিখবা তার ফেস চেহারা হবে কি সুটুনি এমজে। এইটুকু দিয়ে আমরা ট্যাগটা আটকাইতাম, ঠিক আছে, আগের জন্য। এটা আটকানোর পরে আমরা যে কাজটা করি সেটা হলো, দেখো ওই সেম কোডটাই তোমাকে করতে বলছে না, তাই আমার এখানে কি আছে, তাই আমার এখানে আছে যে বিআর। তাহলে আমরা পি এর জায়গায় কি লিখছি, ফন্ট ফেস। ফন্টের চেহারা হবে কিরকম, সুটুনি এমজে অর্থাৎ বাংলা। কেন? কারণ আমরা এখানে পি দিয়ে এগুলো লিখলে বাংলা আসতেছে না, আগের প্রবলেম যেটা আমি বলতেছি সেই অনুযায়ী। তাহলে আমরা এখানে কি করতেছি, যেহেতু বাংলা আসতেছে না, বেরোর কোনো চিহ্ন আসতেছে, তাই বাংলা আনার জন্য আমরা ফন্ট ফেস সুটুনি এমজে দিলাম। এইটা দিলে এবার বাংলা সাপোর্টেড হয় কার জন্য, ব্রাউজারের জন্য। অর্থাৎ তুমি এখানে বাংলা লিখলে তখনও বোঝা যায় না আমি এখানে বাংলা লিখছি, কেন একটু বলতেছি। তারপরে তোমার কি আছে, বি আছে, ইউ আছে, বি আছে, ইউ আছে। এখানে অ্যান্সার দেওয়া আছে, ওই অ্যান্সারটা একটু কারেকশন করে আমি করে দিছি, ওইটা একটু ভুল আছে, বাট ওটা দিলেও হবে। তো বি আছে, পরে ইউ আছে, দেন আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যেখানে আমরা টাইপ করি, মাইক্রোসফট অফিস ওয়ার্ড কি টাইপ করে, আমরা যে কোনো টাইপিংয়ের কাজ ওইখানে করি, ওই মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যাই আমরা এটা টাইপ করে লিখতাম যে এটি হলো আমার পেজ, ঠিক আছে, এটি আমার হোম পেজ। এই যে দিস ইজ মাই হোম পেজ, বাংলা লিখতে বলছে না, তাহলে আমি কোথায় লিখবো, আগে যে কাজটা করবো সেটা হলো তখন নোটপ্যাডে না, তখন আগে মাইক্রোসফট অফিস ওয়ার্ডে অর্থাৎ MS ওয়ার্ডে যাবো, যায় ওইখানে আমরা বাংলা লেখা শুরু করে দিব, ঠিক আছে। ওই যে উপরে অপশনে ফন্ট থাকবে, ওই ফন্ট থেকে চেঞ্জ করে দেন এখানে বাংলা লেখা শুরু করে দিব। আর বাংলায় আমার কি লাগবে সেটা আমি লিখলাম যে এটি আমার হোম পেজ, এটুকু নিলাম, ওকে। লেখার পরে যখন এখানে আমি লিখলাম যে এটি আমার হোম পেজ, দেন এইটার আমরা কপি করতাম, ভালো করে বুঝো। এটার আমরা কপি করে এই যে ফন্ট ফেস সুটুনি এমজে বি আর ইউ এটুকু লেখার পরে, এই যে এটুকু লেখার পরে ওই কপি করে যেটা নিয়ে আসলাম ওইটা আমরা এখানে পেস্ট করে দিই, ঠিক আছে। এখানে পেস্ট করে দিলে কতটুকু আসলো, এই যে হোম পেজ পর্যন্ত আসলো, ঠিক আছে। এই যে লেখাটা, এই লেখাটা কিন্তু এরকম উল্টাপাল্টাই থাকতো, কিন্তু আমরা বুঝলাম কিভাবে যে এইখানে এটি আমার হোম পেজ আছে, কারণ আমি MS ওয়ার্ড থেকে এটা কপি করে এনে এখানে বসাইছি। সো আমি জানি যে আমি এই জিনিসটা কপি করে এনে বসাইছি, এখানে ভুল কিছু নাই। দেন এই জিনিসটা যখন ব্রাউজারে যাবে, ঠিক আছে, এই সুটুনি এমজে ওইটারে আবার বাংলায় রূপান্তর করে দেখাই দিবে, বুঝতে পারছো। তাহলে এইখানে জাস্ট বোঝানোর জন্য দিছি যে এখানে আমরা বাংলাটা পেস্ট করছি, বাট বাংলাটা কিন্তু এইভাবে আসবে, ওকে। তুমি জাস্ট সরাসরি এটা লিখে দিও, কোনো সমস্যা নেই। আর উপরে লিখে দিও যে আমরা MS ওয়ার্ড থেকে এটা কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করছি। তাহলে পেস্ট করার পরে আবার কি আছে, ইউটা বন্ধ করতে হবে, তারপরে বিটা বন্ধ করতে হবে, বিআর দিতে হবে। ইউটা বন্ধ করলাম, বিটা বন্ধ করলাম, বিআর দিলাম। এরপরে দেওয়া আছে কি, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ কি, ল্যান্ড অফ রিভার্স, ঠিক আছে। এখানে এত অফ ভাগা যায় না, তাই আমরা একবারে বাংলাটা লিখবো, সেটা হলো কি যে বাংলাদেশ নদী ও খালের দেশ। তাহলে এই লেখাটা কই লিখবো, আমরা আবার ওই MS ওয়ার্ডে যাব কম্পিউটারে, ঠিক আছে, কম্পিউটারে আবার MS ওয়ার্ডে যাব। দেন আমরা লিখবো কি, দেন আমরা লিখবো যে বাংলাদেশ হলো, দেন আবার তুমি লিখবা যে বাংলাদেশ হলো যেটা, সেটা হলো কি যে বাংলাদেশ নদী ও খালের দেশ, এটা এখানে লিখবা। লেখার পরে এখান থেকে আবার কপি করে নিয়ে এসে আমরা কি করে দিব, আবার এখানে এই যে বিআর এর পরে পেস্ট করে দিব যে বাংলাদেশ নদী ও খালের দেশ। এরপরে আমরা কি করতাম, এখানে পি বন্ধ করতাম, বাট আমরা এখানে কি দিয়ে কাজটা করছি, ফন্ট দিয়ে, তাই আমরা এখানে ফন্টটা বন্ধ করে দিব, ঠিক আছে। দেন বডি, দেন HTML বন্ধ। এবার এটা সেভ করার পরে তুমি যখন ব্রাউজারে যাবা, চাই দেখবা যে এই জায়গাগুলো উল্টাপাল্টা চিহ্ন থাকলেও তোমার লেখা কিন্তু এটাই আসছে। কেন? কারণ তুমি
MS ওয়ার্ডে এটা লেখা এখানে কপি করছো, অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে না তারপরেও পিছনে ওই লেখাটাই ছিল। যেমন আগের আমলে যে মোবাইলটা ছিল তোমার দাদা নানারা চালায়, ওইখানে বাংলা SMS আসলে ওইখানে চারকোনা বক্স হয়ে থাকতো, ঠিক আছে? কিন্তু তথ্য আমি যেটা SMS করে পাঠাইছি ওইটাই কিন্তু আছে, জাস্ট তোমার কি বলো ওই ফোনটা বাংলা সাপোর্ট করে না দেখে ওখানে চারকোনা বক্স হয়ে আছে। তো একইভাবে আমি যেটা এখান থেকে কপি করে এনে এখানে পেস্ট করছি ওইটাই আছে, কিন্তু যদি আমার এই ব্রাউজারটা বা আমার নোটপ্যাডটা সাপোর্ট না করে এখানে বিভিন্ন রকম চিহ্ন হয়ে আছে। দেন আমি যখন এটা অনলাইনে দেখতে গেলাম, যাই দেখতেছে এখানে এই লেখাগুলোই আছে। কিভাবে বুঝতে পারলাম বা শিওর হতে পারলাম? কারণ আমি এখান থেকে কপি করে এখানে আনছি, আর এই সুটুনিয়াম যে আমাদের অনলাইনে বা ব্রাউজারে এই জিনিসটা কি করতেছে, আবার বাংলা লেখায় রূপান্তর করে দিতেছে, ঠিক আছে? তাহলে সমস্যা আমাদের কি ছিল? আগের সমস্যা ছিল হলো যে আমাদের বাংলা লেখাটা কি হইতো না, বাংলা লেখাটা নোটপ্যাডের ভিতরে সরাসরি লিখতে গেলে একটু প্রবলেম ফেস করতে হতো, যার কারণে আমরা বাংলা সেটআপটা করে নিতাম ফন্ট ফেস সুটুনি এমজে, দেন যে কাজ আছে ওগুলো করে বাংলা MS ওয়ার্ডে লিখতাম, পেস্ট করতাম, আবার যে কাজ আছে ওটা বন্ধ করে দেন বাংলা আবার MS ওয়ার্ডে লিখে শেষ করে দেন ফোনটা বন্ধ করে দিতাম। ওকে, এইটুকু শুধু মাথায় রাখো আর অ্যান্সারটা একটু খেয়াল রাখো। তবে বারবার বলতেছি এই জিনিসটা বর্তমানে আহামরি কোনো দরকার নাই, বর্তমানে সরাসরি বাংলা লেখা যায়, তুমি চাইলে আগের নিয়ম ফলো করতে পারো। এটা নিয়ে বেশি দ্বিধায় পড়ে গেলে তুমি তোমার কলেজের স্যার যে মানে যারা তোমার খাতাগুলো দেখবে পরীক্ষায় তার সাথে একটু কথা বলে নিতে পারো যে স্যার বর্তমানে তো আমাদের এরকম প্রবলেম হয় না, তো আমরা কি সরাসরি বাংলা লিখে দিব না আগে যে নিয়মটা আছে ওইটাই করবো? আগের বললে এটা করবা, আর সরাসরি বললে লাস্ট ক্লাসে যেটা দেখাইছো ওটা করবা। ওকে, এইবার চলো আসো আমার হলো রাজশাহীতে। রাজশাহী বোর্ডে কি বলছে? রাজশাহী বোর্ডে বলছে হলো www.mangoinfo.com, ঠিক আছে? এটা হলো খ নাম্বার কোশ্চেন। আমরা রাজশাহী বোর্ডের কোশ্চেনটা দেখি। রাজশাহী বোর্ডে কি বলছে, তাহলে রাজশাহী বোর্ডে ভালো করে বুঝো এখানে কি বলছে। এখানে বলছে আলোর সোপান বিদ্যালয় কর্তৃপক্ষ একটি ওয়েবসাইট তৈরির কথা ভাবতেছে। হোম পেজে তোমার কি থাকবে, campus.jpg নামক একটি ছবি, আর ইনফরমেশন টেকনোলজি, ফিজিক্যাল সায়েন্স, তারপরে কি আছে বায়োলজিক্যাল সায়েন্স শাখাগুলো ক্রমানুবর্তী মানে কি লিস্ট, ওয়ার্ডটা ভালো করে মনে রেখো। পর্যায়ক্রমিকভাবে এই যদি বলে যে এই সাবজেক্টগুলো পর্যায়ক্রমিকভাবে আছে তার মানে ওইটা লিস্ট, ক্রমানুবর্তীভাবে আছে তাও ওইটা লিস্ট, ঠিক আছে? কোনো কিছু সিরিয়াল বুঝাইলেই বুঝবা যে এখানে লিস্টের কথা বলতেছে যদি জিনিসটা দেওয়া থাকে, ঠিক আছে? এবার বলছে এই জিনিসগুলো ক্রমানুবর্তী তালিকায় যে দেখছো লিস্টের কথা বলছে, এবং নোটিশ বোর্ড নামক একটি লিঙ্ক থাকবে। তারপরে বলছে কি কর্তৃপক্ষ একটি সফটওয়্যার ফার্মে 3 জন বিশেষজ্ঞ ডাকলেন, বিশেষজ্ঞ দল 2 ধরনের সমাধান দিলেন। প্রথম পদ্ধতিতে খরচ কম কিন্তু নিয়মিত ডেটা আপডেট করতে সমস্যা হবে, দ্বিতীয় পদ্ধতিতে খরচ বেশি কিন্তু নিয়মিত ডেটা আপডেট করা যাবে, ঠিক আছে? এবার তোমাকে বলছে প্রথমটা ট্যাগ কি, তাহলে ট্যাগটা হলো কি, ট্যাগটা হলো আমাদের HTML এর মূল থিম, বা ট্যাগটাকে আমরা বলি কি HTML এর মার্কআপ থিম, যেটা দ্বারা আমরা কি করি HTML এর প্রত্যেকটা কাজকে, ঠিক আছে, প্রত্যেকটা কাজকে সাজাই, ঠিক আছে? ট্যাগের সংখ্যাটা তোমার বইতে যেটা আছে ওইটা দিয়ে দিও, অথবা তুমি বলতে পারো যে ট্যাগ হলো আমাদের এই যে এই চিহ্ন দিয়ে দিতে পারো যে এই চিহ্ন আর এই চিহ্নের মাঝখানে যেটা লিখি, ঠিক আছে, এটা মিলে আমাদের ট্যাগের তৈরি, ঠিক আছে? বা এটা কি করে, এটা সুনির্দিষ্ট কিছু কাজ নির্দেশ করে, HTML এ এটা সুনির্দিষ্ট কিছু কাজ নির্দেশ করে। ওকে, তাহলে ট্যাগ কি? ট্যাগ হলো আমাদের এই যে লেস দেন আর গ্রেটার দেন চিহ্নের মাধ্যমে আমরা বিশেষ কিছু শব্দ লিখি যার মাধ্যমে HTML এর সুনির্দিষ্ট কিছু কাজ নির্দেশ করা হয়, তাকে ট্যাগ বলে, লিখে দাও, ঠিক আছে? এরপরে বলছে কি, এরপরে বলছে হলো www.mangoinfo.com, এটা ব্যাখ্যা করো। তাহলে এখানে তোমার কি আছে, এটা তোমার ব্যাখ্যা করতে বলছে, তাহলে এটা তোমার URL টাইপের জিনিস ব্যাখ্যা করে, এখানে তো অল্প একটু দেওয়া, সামনে তো HTTP আরো দেয়ই নাই, ঠিক আছে, বা পিছনে আরো কান্ট্রি কোড টোড দেয় নাই, তাহলে তুমি এখন কি করবা, এটা ব্যাখ্যা করো, ইজি ব্যাপার। আমাদের প্রথমটা কি ছিল, থার্ড লেভেল ডোমেইন, এটা একটু লিখে দিও যে এই জিনিসটা নিচে ব্যাখ্যা করা হলো, শর্টে লিখছি তো আমি, ঠিক আছে, নিচে ব্যাখ্যা করা হলো। তাহলে আমাদের www এটা কি তোমার থার্ড লেভেল ডোমেইন, ঠিক আছে? উপরে পারলে একটু লিখে দিও যে www দিয়ে বোঝায় হলো ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তারপরে কি আমাদের ম্যাঙ্গো ইনফো, এটা আমাদের কি সেকেন্ড লেভেল ডোমেইন, তুমি এখানে ব্র্যাকেট দিয়ে ইচ্ছা করলে লিখে দিতে পারো যে এটা দিয়ে সাধারণত কোম্পানি বা আমাদের যে প্রতিষ্ঠানটা আছে সেই প্রতিষ্ঠানের নামটা আমাদের সেকেন্ড লেভেল ডোমেইনে থাকে, এটুকু লিখে দিলে আরো ভালো। আর .com আর লিখে দিবা যে শেষে ডটের পর অংশটাকে বলা হয় টপ লেভেল ডোমেইন, এবং এটা কি কাজ করে, এর কাজ হলো আমাদের এই পুরো ওয়েবসাইটটা কোন ধরনের সেটা এটা প্রকাশ করে। .com মানে এটা কমার্শিয়াল পেজ, .edu হলে এডুকেশনাল পেজ হইতো, বা তোমার অন্য কিছু যদি থাকতো তাহলে গভর্নমেন্টাল পেজ হইতো, ঠিক আছে? তাহলে একটু সুন্দর করে এটা আগে এইভাবে লিখবা, লেখার পরে এই জিনিসগুলো একটু বাংলা লিখে দিতে পারো যে এটা দ্বারা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব বোঝায়, এটা দ্বারা কোম্পানির নেম, এখানে নেম টাইপের জিনিসটা থাকে, এবং এটা প্রকৃতি বোঝায়। ওকে, এরপরে বলছে কি উদ্দীপকে উল্লেখিত হোম পেজটি তৈরি করো
তৈরি করার জন্য HTML কোড লেখো, ভালো করে বুঝো। এখানে বলছে কি, একটু আগে বলছে যে তোমার এখানে একটা ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটের প্রথমে কি আছে, লেখছে কি আলো সোপান স্কুল। তাহলে ওয়েবসাইটটা তো এখন তোমার বানাইতে দিছে, তাহলে ওয়েবসাইট যেহেতু বানাবো তাহলে কোডটা একটু পরিপূর্ণ করো, ঠিক আছে। তাহলে এখানে কি আছে, HTML দেন হেড দিলাম, হেডের ভিতরে টাইটেল দিলাম। টাইটেল কেন দেয় তোমরা জানো, টাইটেল দিয়ে যেহেতু স্কুলের নাম আছে, আমরা একটু সুন্দর করার জন্য জাস্ট টাইটেলটা দিতেছি, যাতে পেজের উপরে কর্নারে স্কুলের নামটা থাকে। তাহলে আলোর সোপান স্কুল, দেন টাইটেলটা বন্ধ করলাম, হেডটা বন্ধ করলাম, হেডের কাজ শেষ। এবার বডিতে আসছি, উদ্দীপকে দেখো কি বলছে, যে প্রথমে কি আছে, প্রথমে হলো ছবি আছে। তাহলে আমরা সাধারণত একটা ওয়েবসাইটে গেলে ছবিটা দেখি কি এই বরাবর একটু লম্বা থাকে, তাই না, এই বরাবর একটু লম্বা থাকে। তাই আমরা এটারে ছবিটা নিয়ে আসছি ইমেজ SRC দিয়ে, ক্যাম্পাস JPG দিয়ে, অর্থাৎ আমরা উদ্দীপক থেকে কিন্তু শিখতেছি, উদ্দীপক থেকে কিভাবে কোড লিখতে হয়, তাই না, একটা সুন্দর জিনিস শিখতেছি এখানে আমরা। তাহলে আমাদের এই যে SRC দেন কি আছে ক্যাম্পাস JPG, এটা দেওয়া আছে এখানে, কিন্তু মানে হাইট আর ওয়াইডটা দেওয়া নেই, ওটা তোমরা তোমাদের মন মতো বসাই দিও। তা আমার কাছে মনে হলো যে একটা ওয়েবসাইট বানালে তো আমরা ছবিটা এই বরাবর একটু লম্বা দিই, তাই এটার ওয়াইডটা আমরা দিছি 400 আর হাইটটা দিছি কত 200, ঠিক আছে। এরপরে বলছে কি তোমার তালিকা আছে। তাহলে তালিকার জন্য যেহেতু কিছু বলা নাই যে 1 2 3 4 দেওয়া আছে না ABCD দেওয়া আছে, তাহলে তুমি শুধু কি করবা, OL দিয়ে এই যে লিস্ট আইটেম, প্রথমটা এই যে ইনফরমেশন টেকনোলজি, দেন লিস্ট আইটেম ক্লোজ, পরেরটা লিস্ট আইটেম ফিজিক্যাল সায়েন্স, লিস্ট আইটেম ক্লোজ, লিস্ট আইটেম বায়োলজিক্যাল সায়েন্স, লিস্ট আইটেম ক্লোজ, দেন এই যে ওয়েলটা আমরা বন্ধ করে দিলাম। তাহলে আমাদের তালিকার কাজটা হয়ে গেল, ঠিক আছে। তো তালিকা যদি OL দিয়ে তুমি এইভাবে যদি লেখো তাহলে 1 2 3 4 দিয়ে আসবে, ঠিক আছে। কিছু না দিলে OL অর্ডার লিস্ট যেহেতু অটোমেটিক 1 2 3 4 দিয়ে আসবে। আর তুমি যদি টাইপ দিয়ে কিছু বলে দাও এখানে ABCD বা কিছু একটা, যেটা লিস্টের ক্লাসে তুমি শিখছো, তাহলে ওইটা দিয়ে আবার লিস্টে আসবে, তোমার ব্যাপার, এটা কোনো সমস্যা নেই। এরপরে কি, এরপর আমরা ব্রেক দিয়ে নিচে লাইনে আসছি। পরে বলছে কি, যে পরে বলছে এখানে একটা নোটিশ বোর্ড নামের একটা কি আছে, তোমার ওয়েবসাইট যাওয়ার এখানে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করলাম, যে কিছু যেহেতু বলা নাই, তাহলে আমরা ধরে নিলাম যে নোটিশ বোর্ড যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কটা হলো আমাদের ইন্টারনাল লিঙ্ক, প্যারা কম লাগবে তাই, ঠিক আছে। যদি এক্সটার্নাল লিঙ্ক বলে তাহলে এক্সটার্নাল লিঙ্কের কোড করবা। তাহলে আমরা ধরে নিলাম যে ahref দেন নোটিশ বোর্ড ডট HTML দিয়ে দিলাম। দেন আমাদের কোন জায়গায় ক্লিক করলে নোটিশ বোর্ডে যাবে, সেটা হলো নোটিশ বোর্ড লেখাটা ক্লিক করলে এই লিঙ্কে যাবে। তাহলে ভিতরে আমরা এই যে এর ভিতরে লিঙ্কের কাজ করছি, যেখানে ক্লিক করবে এটা বাইরে রাখছি, দেন এই যে এটা বন্ধ করলাম, দেন বডি বন্ধ, HTML বন্ধ, শেষ। আমরা উদ্দীপক থেকে আমাদের কোডটা করে ফেললাম। এরপরে আমাদের ঘ নম্বর কোশ্চেনে বলছে যে বিশেষজ্ঞ দলের সমাধান দ্বয়ের মধ্যে কোনটি আলো সোপান বিদ্যালয়ের জন্য উত্তম, বিশ্লেষণপূর্বক মতামত দাও। ভালো করে বুঝো এখানে কি বলছে। বিশেষজ্ঞরা ওরা বলছে যে আমরা আপনারা দুই রকমের সমাধান দিতে পারি। একটা হলো নিয়মিত আপডেট হবে, সুন্দর মতো কাজ হবে এবং দেখতে খুব সুন্দর হবে, ঠিক আছে, কিন্তু ওইটাই খরচ একটু কি হবে, বেশি হবে। খরচের কথা বলছে, প্রথম পদ্ধতিতে খরচ কম, দ্বিতীয়টায় খরচ বেশি। হ্যাঁ, তো একটা হলো খরচ কম মানে কি, আবার বলছে যে ওইটা ডিজাইনের নিয়মিত আপডেটের সমস্যা হবে, আপডেট হবে না, তাহলে খরচ কম আপডেট হবে না, ওইটা কি, ওইটা হলো স্ট্যাটিক পেজ। আর আরেকটা দ্বিতীয়টা কি, খরচ বেশি কিন্তু নিয়মিত আপডেট হবে এবং দেখতে সুন্দর হবে, তার মানে ওটা হলো ডাইনামিক পেজ। এখন তোমার হাতে ভাই সব আছে। তুমি যদি মনে করো যে আলো সোপান একটা গরিব স্কুল, খুবই দুঃখিত এইভাবে বলা ঠিক না, মনে করো যে ও একটা ছোটখাটো একটা স্কুল, ওর ভাই কোনোরকম একটা ওয়েব পেজ হলেই হবে, তাহলে তুমি এখানে যুক্তি দিবা যে ভাই ছোটখাটো স্কুলের জন্য অনেক ভালো হলো স্ট্যাটিক পেজ, কারণ এটার ভিতরে একবার তথ্য দিলে স্টুডেন্টরা সহজে ওই তথ্যটাই খুঁজে পায়, সবসময় ওই তথ্যই দেখতে পারে, মাঝে মাঝে পরিবর্তন করা হলে স্টুডেন্ট ওটা দেখতে পারে, এবং এটা বানানোর জন্য দক্ষ কোনো লোকের প্রয়োজন হয় না। আবার তোমার এটা নিয়ন্ত্রণ করার জন্য আহামরি দক্ষ লোকের প্রয়োজন হয় না, এবং এটা বানানো খুব সহজ, লোড হতে কম সময় লাগে, এটা সুবিধা বলে দিবা, ঠিক আছে, যে এটা লাগবে। আর যদি তুমি মনে করো যেহেতু ওরা 3টা ইঞ্জিনিয়ারকে নিয়ে আসছে, ওয়েব ডেভেলপার নিয়ে আসছে 3টা, তার মানে তুমি যদি মনে করো যে ওদের স্কুলে টাকা পয়সা আছে, তাহলে তুমি বলবা কি যে উদ্দীপকে সাপেক্ষে আমি মনে করি যে এই স্কুলের জন্য ডাইনামিক পেজটা কি অতি ভালো হবে। কেন? কারণ ডাইনামিক পেজ হিসাবে সে কি করবে, এই স্কুলের যে ওয়েবসাইটটা আছে এখানে সবসময় নতুন নতুন তথ্য এখানে আপলোড দেওয়া যাবে, নতুন নতুন তথ্য এখানে ডেভেলপ করা যাবে। তারপরে এটা ডাটাবেস কানেক্টেড থাকবে, কোনো তথ্য যদি চাই তাহলে এখানে সার্চ করার অপশন থাকবে। তারপরে তোমার সরাসরি কমিউনিকেশন করতে পারবে স্যারের সাথে কমেন্টের মাধ্যমে, চ্যাটের মাধ্যমে। তারপরে তোমার এখানে কি পাবে, পেজ মানে খুব সুন্দর ডেকোরেটেড থাকবে। কিন্তু এটা বানাতে গেলে একটু কি লাগবে, সেটা হলো আমাদের হ্যাভি যেই অ্যাপসগুলো আছে বা ল্যাঙ্গুয়েজগুলো আছে, যেমন জাভা, PHP, তারপরে হলো ASP, ঠিক আছে, এই ধরনের যেগুলো তুমি শিখছো ওই ল্যাঙ্গুয়েজগুলো লাগবে। কিন্তু তারপরেও এটা নিয়মিত আপডেটেড থাকবে, সুন্দর থাকবে এবং কমিউনিকেশনের জন্য এই পেজটা ভালো হবে। এবার তুমি এই দুইটার ভিতর যেটা ভালো লাগবে সেটা তুমি সুন্দর করে অ্যান্সারে লিখে দিবা। আর
যদি তুমি আরও সুন্দর করে অ্যান্সার দিতে চাও তাহলে ফার্স্টে স্ট্যাটিক তারপরে ডাইনামিক দুইটার বৈশিষ্ট্য লিখে দেন তুমি সমাধানে লিখবা যে এই কারণে বলতেছি যে এই জিনিসটা বেস্ট, এটা তোমার হাতে। ওকে, আমার মতে ডাইনামিক বানালেই ভালো। এখন বর্তমান অবস্থা অনুযায়ী স্কুল কলেজেরও পেজের দিক থেকে ডাইনামিকে আসাটাই উত্তম হবে, ঠিক আছে আমার মতে। এরপরে আমরা যে কোশ্চেনটা দেখতেছি সেটা হলো কি, সেটা হলো আমাদের দিনাজপুর, যেটা আমরা ডিজে বলি, দিনাজপুর 17। এখানে আমাদের একটা কোড দেওয়া আছে, দেখো প্রশ্নের ভিতরে কোড দিয়ে এবার বলছে যে ব্রাউজার কি। ব্রাউজার তুমি জানো এটা হলো এমন এক ধরনের একটা আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেটা আমাদের কি করে, যেটা আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব থেকে তথ্য খুঁজে বের করতে সহায়তা করে এবং আমাদের আইসিটির প্রোডাক্টকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের সাথে বা ইন্টারনেটের সাথে সংযুক্ত রাখতে সহায়তা করে, ঠিক আছে। তাহলে তুমি এখানে বলতে পারো যে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের যে রিসোর্স আছে সেখান থেকে তথ্য খুঁজে বের করা এবং উপস্থাপনা করার জন্য যে অ্যাপসটা আমাদের সহায়তা করে তার নামই হলো তোমার কি ব্রাউজার। এরপরে বলছে আইপি অ্যাড্রেসের চেয়ে ডোমেইন নেম সুবিধাজনক কেন। এটা তোমাদের অনেক সুন্দর করে পড়াইছে আমি, যে আইপি অ্যাড্রেস সাধারণত মনে রাখা খুবই কি টাফ এবং এটা নাম্বার ভিত্তিক হয়ে থাকে। আইপি অ্যাড্রেসের দুইটা ভার্সন আছে 4 এবং 6, কিন্তু এই নাম্বার ভিত্তিক আমাদের জিনিসগুলো মনে রাখা খুব কঠিন হয়ে পড়ে এবং আমরা ব্যবহারের ক্ষেত্রেও খুব দ্বিধাবোধ করি এবং বিরক্তকর, যার কারণে আমাদের এটার রূপটাকে চেঞ্জ করে কিসে নিয়ে আসা হয়েছে, অ্যালফাবেটিক রূপে নিয়ে আসা হয়েছে এবং এর জন্য কি হয়ে গেছে, এটা মনে রাখতে সহজ হয়ে গেছে এবং ব্যবহার করাও সহজ হয়ে গেছে, যার কারণে আমরা বলতে পারি যে আইপি অ্যাড্রেসের চাইতে ডোমেইন নেমটা, অর্থাৎ ডোমেইন নেম মানে কি ওই অ্যালফাবেটিকে রূপান্তর করার যে চেহারাটা আছে ওইটা অতিরিক্ত সহজ এবং ব্যবহার করাও সহজ এবং বোঝাও সহজ, তার কারণে এটা তার কারণে আমাদের কি হইতেছে যে আইপি থেকে ডোমেইন নেমটা অতিরিক্ত সুবিধাজনক হচ্ছে। এক ক্লাসে 5টা কোশ্চেন বোঝাবো দেখা এত দ্রুত কথা বলতেছি, মাথা শার্প রেখে বোঝার ট্রাই করো, ঠিক আছে, নাহলে অনেকগুলো ক্লাস হয়ে যাবে। এরপরে কি আছে, এরপরে হলো উদ্দীপকের মৌলিক কাঠামো ব্যাখ্যা করো। উদ্দীপকের মৌলিক কাঠামো এখন তোমাকে বলছে, উদ্দীপকের মৌলিক কাঠামো মানে এই যে উপরে দেখো কোডটা দেওয়া আছে, এই কোডটার মৌলিক কাঠামো কি, যেই জিনিসগুলো দিয়ে কোডের মেইন ডিজাইনগুলো করছে ওইটাই হলো, যেই ট্যাগগুলো ব্যবহার করে, ভালো করে বুঝো, এখানে কোড দেওয়া আছে না, যেই ট্যাগগুলো দিয়ে এই কোডের মেইন ডিজাইনটা করছে সেটা হলো মৌলিক কাঠামো। তাহলে একটু তাকায় দেখো এখানে মেইন ট্যাগগুলোকে, সেটা হলো HTML, তার ভিতরে হলো হেড, টাইটেল বন্ধ করছি, হেড, দেন হেডের কাজটা চলে গেছে, দেন বডিতে আসছি, দেন বডির ভিতরে কাজগুলো করছি অ্যান্ড HTML। এরা হলো আমার এই যে কোডটা দেওয়া আছে তার মৌলিক, একবারে মৌলিক জিনিস, অর্থাৎ এইগুলো দিয়ে আমরা কি করতে পারি, ওয়েবসাইটটাকে এই পার্ট বাই পার্ট আমাদের খণ্ড খণ্ড করে কাজ করতে পারি। এর ভিতরে যেগুলো আছে সেগুলো হলো সাধারণ ট্যাগ, যেগুলো দিয়ে আমরা বিভিন্ন রকম আমাদের অ্যাপ্লিকেশন ব্যবহারিক যে ছোট ছোট কাজগুলো সেগুলো করতে পারি। তাহলে যেহেতু তোমাকে বলছে যে মৌলিক কাঠামো ব্যাখ্যা করো, অর্থাৎ মূল যে ট্যাগগুলো আছে, তাহলে আমাদের এইখানে আমাদের মূল ট্যাগগুলো হলো এইগুলা, ঠিক আছে। এবং যে কোনো এই টাইপের মৌলিক কাঠামোর কথা বললেই তুমি বুঝবা যে এই মূল ট্যাগ এগুলোর কথাই বলছে, ঠিক আছে, এগুলো হলো মূল ট্যাগ। এখানে একটু বলে দিবা যে এটা হলো এই পুরাটা জিনিস হলো HTML ডকুমেন্টের, আর এটা হলো আমাদের হেড থেকে হেড, এটা হলো হেড সেকশন, আর বডিটা হলো বডি সেকশন, এর ভিতরে আমরা কাজ করি। এবার ব্যাখ্যা করো বলতে কি বলবো তুমি, আবার ওই যে সুন্দর করে লিখবা হেড, ঠিক আছে। সাধারণ কাঠামো ব্যাখ্যা করতে বললে তুমি PBU যা আছে সবগুলোর কাজ খালি একটু লিখে দিবা, তীর চিহ্ন দিয়ে একটা ট্যাগ লিখবা, ঠিক আছে। এই যে মনে করো যে বি, ঠিক আছে, বা আবার বন্ধ দেখাই দিতে পারো, দেন এখানে তীর চিহ্ন দিয়ে লিখে দিলে যে বি ট্যাগ কি কাজ করে, ইউটা কি কাজ করে, এইভাবে, বা শুধু তুমি বি দিয়েও বলতে পারো যে এটা কি কাজ করে, যেভাবে তোমার সুবিধা। এটা যদি সাধারণ ট্যাগগুলো ব্যাখ্যা করো তাহলে সাধারণ ট্যাগ ব্যাখ্যা করবা, আর মৌলিক কাঠামো বলে তখন আবার কি করবে, এই যে লিখবা HTML, তীর চিহ্ন দিয়ে তুমি এখানে বুঝাই দিবা যে এটা কি কাজ করে। তাহলে তুমি বুঝাইলে যে HTML এই ট্যাগ দিয়ে আমাদের কি করা হয়, এই ট্যাগ দিয়ে আমাদের সাধারণত HTML কোডগুলো শুরু করা হয় এবং পৃথিবীর সব কোডই কি হয়, পৃথিবীর আমাদের সাধারণত HTML সকল কোডের ভিতরে প্রথমে HTML দিতে হবে, কারণ এটা আমাদের ডকুমেন্টটা শুরু এবং শেষ করে। দেন হেড দিয়ে তুমি বুঝাতে পারো যে হেডের কাজটা কি, হেডের কাজটা হলো এটা আমাদের ওয়েব পেজের হেড সেকশনের, অর্থাৎ উপরের যেখানে আমাদের পেজের পরিচিতিটা থাকে, নেম টাইপের জিনিসগুলো, পেজের নেমটা থাকে, ওই জায়গাটার কাজ আমরা হেড দিয়ে করি। এছাড়াও আমাদের SEO টাইপের কাজগুলো আমাদের সাধারণত হেডেই বেশি করা হয়, যার কারণে তোমার হেডের কাজটা সুন্দরভাবে করলে তুমি যে কেউ পেজ সার্চ করলে খুব দ্রুত পায় আর কি। আর টাইটেলের ভিতরে আমাদের পেজের যে হেডের ভিতরে পেজের নেমটা থাকে, ঠিক আছে। দেন হেডটা শেষ করি, দেন বডির কাজটা কি, বডি সেকশনের ভিতরে আমরা যে সকল কাজগুলো করি সেটা হলো আমাদের ওয়েব পেজের বডির ভিতরে থাকে, অর্থাৎ আমাদের যে জিনিসের তথ্য বা কন্টেন্ট থাকে সেই জায়গাটায় আমাদের প্রদর্শিত হয়। দেন আমাদের কি আছে, দেন আছে হলো তোমার HTML-টা বন্ধ করে দিচ্ছে এই। তাহলে তুমি কয়টা ট্যাগ ব্যাখ্যা করবা, HTML লেখে ব্যাখ্যা করবা, হেড লেখে ব্যাখ্যা করবা, টাইটেল লেখে ব্যাখ্যা করবা, বডি লেখে ব্যাখ্যা করবা, ইটস ডান, ওকে। এরপরে আমাদের কি আছে, এরপরে আছে হলো উদ্দীপকটি, ঠিক আছে, ইন্টারনেটে দেখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ। এই যে পড়াইছি 2 ক্লাস আগে মনে হয়, সেটা হলো কি ওয়েব পাবলিশিং, ঠিক আছে। তাহলে ওয়েব পাবলিশিং কি, 2 ক্লাস না 1 ক্লাস আগে পড়লাম, ভুলে গেলাম। তাহলে ওয়েব পাবলিশিং কি, এই যে 4টা জিনিস, ওয়েব পেজ ডিজাইন করব,
ডোমেইন নেম রেজিস্টার করব, ওয়েব সার্ভারে পেজ হোস্টিং, আর সার্চ ইঞ্জিনে তালিকাভুক্তকরণ। এই যে চারটার ব্যাখ্যা পড়াইছি আগের ক্লাসে, দেখে নিলে তুমি এটা একবারে যদি দেখে আসো তাহলে তো তুমি পারোই। ঠিক আছে, যে আমাদের এখানে ডিজাইন করে দেওয়া আছে, কোড করে দেওয়া আছে, অর্থাৎ কি ওয়েব পেজ ডিজাইনের কাজ এখানে করা আছে। দেন আমাদের কি করতে হবে, ডোমেইন নেম কিনতে হবে ওর জন্য, বা রেজিস্ট্রেশন করতে হবে। ঠিক আছে, বা যেটা আমরা বলি ডোমেইন নেম রেজিস্ট্রেশন করা। দেন ওয়েব সার্ভারে পেজটায় হোস্টিং করব। ঠিক আছে, জায়গা ভাড়া নিয়ে আমরা আপলোড দিব। দেন শর্ট করে বললাম সার্চ ইঞ্জিনে তালিকাভুক্তকরণ, অর্থাৎ আমরা এটারে কি করব, এরপরে এসইও এর কাজ করব, যদিও এটা অপশনাল। ঠিক আছে, এসইও এর কাজটা হলো অপশনাল, বাট করাটা বেটার, যার কারণে তোমার পেজটার পরিচিতি, ব্যাপ্তি এবং খুঁজে পেতে কি হয়, সুবিধা হয়। ঠিক আছে, চলো বাকি দুটা দেখে আসি। আচ্ছা, আমরা এখন যে দুইটা প্রশ্ন পড়বো সেই দুইটা হলো আমাদের রাজশাহী বোর্ড 2017 এবং তার সাথে হলো যশোর বোর্ড 2017। ওকে, রাজশাহী বোর্ডের আমি উদ্দীপকটা পড়তেছি, ভালো করে শুনো। এখানে বলছে মিস্টার জেড নামের একজন স্যার ক্লাসে HTML প্রোগ্রামিং করাচ্ছিল। তিনি একটি ওয়েব পেজের সি ড্রাইভের পিকচার, অর্থাৎ পিকচারটা কোথায় আছে ভালো করে বুঝছো, সি ড্রাইভে আছে। সি ড্রাইভের পিকচার ফোল্ডারের মধ্যে রাখা logo.jpg নামক একটি ইমেজ যুক্ত করলো। তাহলে একটা ওয়েব পেজের ভিতরে সে একটা কি করছে, একটা ইমেজ যুক্ত করছে। ঠিক আছে, এবং ইমেজটা কোথায় রাখা আছে, তার কম্পিউটারের সি ড্রাইভের ভিতরে। কোন ফোল্ডারে, পিকচার নামের ফোল্ডারে। ঠিক আছে, যুক্ত করলেন, যার সাইজ হলো 500x300। তার মানে কি, তোমার ওয়াইড হলো 500 আর হাইট হলো 300 পিক্সেল। অতঃপর তিনি ছাত্রদের বললেন, তোমরা এমন একটি HTML কোড লেখো যাতে উক্ত ইমেজের উপর ক্লিক করলে, তাহলে ছবিটা আমরা নিয়ে আসছি, বা ছবিতে ক্লিক করলে কোথায় যাব, এই যে লিঙ্কটা দেওয়া আছে, এই লিঙ্কটা প্রদর্শন করবে, এই ওয়েবসাইটটি প্রদর্শন করা যায়। ঠিক আছে, তারপর তিনি নিচের টেবিলটা তৈরি করলেন। ওকে, টেবিল একটা দেওয়া আছে, কোনো সমস্যা নেই। এবার বলছে ওয়েবসাইট কি, এটা আমরা জানি যে একই ডোমেইনের আন্ডারে যখন ততোধিক ওয়েব পেজ একসাথে থাকে তার সমষ্টিকে আমরা একত্রে বলে থাকি হলো ওয়েবসাইট। আর এরপরে বলছে হলো ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট সমূহ ব্যাখ্যা করো। ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউট আর ব্যাখ্যা করার কি আছে, এটা তোমাকে বলা হয়েছে খুব সুন্দর করে, মেবি কোড ক্লাস 3-এ আছে। ঠিক আছে, অ্যাট্রিবিউটের পরিচয় ওখানে দেখো। ফন্টের 3টা অ্যাট্রিবিউট আমরা আলোচনা করছি, এই 3টাই মেইন, আরও অনেক কিছু ব্যবহার করা যায়। 3টার ভিতর ছিল ফন্ট সাইজ, ফন্ট কালার আর ফন্ট ফেস। ওকে, এই 3টা তোমরা একটু লিখে দিবে সুন্দর করে। এরপরে বলছে ছাত্রদের আর একটু ব্যাখ্যা করলে করতে পারো, কালার দিয়ে রঙের কাজ করে, সাইজ দিয়ে আকৃতির কাজ করে, ফেস দিয়ে কোন ধরনের লেখা হবে সেটার কাজ করে। আর এরপরে বলছে কি, এরপরে বলছে হলো যে ছাত্রদের HTML কোড কিরূপ হবে তা দেখাও এবং কোডটিতে যেসব অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়েছে তাদের ব্যাখ্যা দাও। তাহলে একটু আগে যে কোডের কথা বলছে, তাহলে আমাদের লাগবে কি, ভালো করে বুঝো। আমাদের লাগবে হলো একটা পেজ তৈরি করব আমরা, সেই পেজের ভিতরে আমরা একটা ছবি আনবো, যে ছবিটা আমার কম্পিউটারের সি ড্রাইভের পিকচার ফোল্ডারে আছে, এবং ওই ছবিতে আমি ক্লিক করলে লিঙ্কে যাবে। এটা হলো ওই যে ইমেজ লিঙ্ক তোমাদের একটা ক্লাস করেছে ওইটা। তাহলে আগে আমরা লিঙ্কের কাজ করব, মাঝখানে ইমেজ বসে দিলেই কাজ শেষ। তাহলে আমরা ফার্স্টে আগে কি করব, HTML বডি, নাম্বার HTML বডি, দেন লিঙ্কের কাজ করব href, দেন যে লিঙ্কটা দিছে আমরা সামনে HTTP বসায় দিলে বেটার। ঠিক আছে, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, কারণ এটা হলো এক্সটার্নাল লিঙ্ক, তো এটা বসায় দিলাম, পুরো লিঙ্কটা লিখলাম। এই যে লিঙ্কের কাজটা করছি দেন আবার এই যে এ বন্ধ, আর এর মাঝখানে কি বসবে স্যার, ছবিটা। ভালো করে আর একটু খেয়াল করে নাও মনোযোগ দিয়ে, যে আমাদের যখন বলে যে কোনো কিছুতে ক্লিক করলে লিঙ্কে যাবে, তাহলে আমাদের কাজটা আসলে কি, তাহলে আমাদের কাজটা হলো আগে href এর ভিতরে লিঙ্কটা দিয়ে দিব, দেন যাকে ক্লিক করব তাকে দিব, দেন আমরা এটা বন্ধ করে দিব। ঠিক আছে, আর ছবি হলে ছবিটা মাঝখানে বসায় দিব। ওকে, আর ছবিটা এমটি ট্যাগ, ওই দিক দিয়ে সুবিধা, ওটা তার কেউ বন্ধ করে না। তাহলে আমরা href, দেন আমরা ওই যে লিঙ্কটা বসায় দিলাম, দেন ছবিটা, দেন এটা বন্ধ করে দিলাম, মাঝখানে যে থাকবে সেই আমাদের লিঙ্ক হিসেবে কাজ করবে। এবার ছবি আনার সময় একটা ট্রিক আছে, সেই ট্রিকটা কি, সেটা হলো যে সি ড্রাইভের কথা বলছে, যদি কখনো তোমার কোনো ড্রাইভের কথা বলে, ঠিক আছে, কোনো ড্রাইভ বা লোকাল ডিস্কের কথা বলে, তাহলে মনে রাখবা যেটা বলছে, ধরো সি লোকাল ডিস্ক বা লোকাল ডিস্ক সি, লোকাল ডিস্ক ডি, অথবা সি ড্রাইভ অথবা ডি ড্রাইভ, এরকম যদি বলে তাহলে তুমি লিখবা ওইখানে ইমেজ এসআরসি, এটা তো লিখতেই হবে, তাই না। ইমেজ এসআরসি দিয়ে ওইখানে তুমি ডাইরেক্ট এই যে logo.png জেপিজি এটা দিতে পারবে না, তাই না। জেপিজি ছিল, হ্যাঁ জেপিজি ছিল, তাহলে এটা লিখতে পারবো না। আমাদের যদি কোনো ফোল্ডারের কথা বলে ওটা দিয়ে দিতে হবে, তাহলে সেই ফোল্ডারটা আমরা আগে লিখছি। সি ড্রাইভ বলছে, কোনো ড্রাইভ অথবা লোকাল ডিস্কের কথা বললে শুধুমাত্র ওইটার নাম সি, 2টা ফোঁটা, ঠিক আছে, সি দিয়ে 2টা ফোঁটা, এটা মনে রাখো, এটা কিন্তু একটা ওয়ে। ঠিক আছে, এই কোশ্চেনটা আসে, এটা এই জিনিসটা করবো, তাহলে এটা দিয়ে আমরা ড্রাইভটা প্রকাশ করবো। তাহলে যদি আমার বলতো যে ছবিটা আছে হলো ডি ড্রাইভে, তাহলে আমরা ডি লিখতাম, 2টা ফোঁটা দিতাম। যদি তোমার বলতো যে ছবিটা দেওয়া আছে হলো লোকাল ডিস্ক ডিতে, তাহলে আবার শুধু ডি, 2টা ফোঁটা, তোমাকে ওই লোকাল ডিস্ক লিখতে হবে না। তাহলে ভালো করে মনে রাখো, কোনো ড্রাইভ অথবা লোকাল ডিস্কের কথা বললে শুধুমাত্র আমরা ওই যে অ্যালফাবেটটা আছে, সি ড্রাইভ, ডি ড্রাইভ, ই ড্রাইভ, তাহলে 2টা ফোঁটা শেষ। তারপরে স্ল্যাশ, দেন কোন ফোল্ডারে আছে, ফোল্ডারের নেম দেওয়া থাকবে, যেমন এখানে দেওয়া আছে পিকচার, তাহলে ওই যে পিকচার লিখলাম, দেন স্ল্যাশ, এবার ছবির নামটা। ওকে,
তাহলে ছবির নামটা দিয়ে এই যে দুইটা কমা দিয়ে কি করে দিলাম, একবারে পুরো ছবিটার জন্য এখান থেকে এই পর্যন্ত দুইটা আপার কোটেশন বা কমা দিয়ে আমরা এখান থেকে এই পর্যন্ত মার্ক করে নিলাম। এটা কার ভিতরে ঢুকলো, এই পুরোটা এসআরসি এর ভিতরে ঢুকলো। এবার ছবির আকৃতি দেওয়া, ওয়াইড দেওয়া আছে 500, হাইট দেওয়া আছে 400। এরপর আমরা এটা বন্ধ করে দিলাম, যার কারণে কি হলো, আমাদের ছবিটা লিঙ্ক হয়ে গেল। এবার বডি আর HTML, তাহলে আমরা কোডটা করে ফেললাম। এবার বলছে অ্যাট্রিবিউটগুলো ব্যাখ্যা করো এখানকার, তাই না? হ্যাঁ, তাহলে অ্যাট্রিবিউট ব্যাখ্যা করলে আমাদের কি কি অ্যাট্রিবিউট আছে এখানে, এর ভিতরে href আছে, তাহলে hrefকে ব্যাখ্যা করতে হবে। তাহলে নিচে কি লিখবা, href লিখে দুটো ফোঁটা দিয়ে একটু ব্যাখ্যা লিখে দিবা যে hrefটা হলো হাইপার রেফারেন্স, এটা সাধারণত এর ভিতরে যে লিঙ্কটা বসে সেই লিঙ্কটা রেফারেন্স ও বহন করে, অর্থাৎ লিঙ্কটা ওর ভিতরে রাখা হয়, ঠিক আছে? তারপরে তুমি কি করবা, এসআরসি মানে কি, সোর্স অ্যাট্রিবিউটগুলো শুধু ব্যাখ্যা। তাহলে আবার এসআরসি লিখে দুটো ফোঁটা দিয়ে ব্যাখ্যা করবা। সোর্স ইমেজ ট্যাগ, একটা সিঙ্গেল ট্যাগ, একটা এমটি ট্যাগ, এটা সাধারণত একটা এমটি ট্যাগ, ওর ভিতরে যদি ছবি রাখা হয়, ছবিটা রাখা হয় হলো একটা অ্যাট্রিবিউটের সহায়তায় যার নাম হলো এসআরসি, এবং এসআরসি এর সম্পূর্ণ মিনিং হলো সোর্স। এটা সাধারণত বোঝায় যে আমাদের কম্পিউটার কোথা থেকে বা কোন ছবিটা আমাদের এখানে প্রদর্শিত হবে। এরপরে কোন অ্যাট্রিবিউটটা আছে, এরপরে আছে ওয়াইড। অ্যাট্রিবিউট কিভাবে আমরা চিনি, প্রথমে যে থাকে সে হলো ট্যাগ। অ্যাট্রিবিউট মানেই হলো আমাদের এটার পরে সমান সমান এবং আপার কোটেশনের মাঝখানে জিনিস থাকে। তাহলে এই যে একটা অ্যাট্রিবিউট, আবার ওয়াইড একটা অ্যাট্রিবিউট, ঠিক আছে? ওয়াইড কত, 500, এটাতে তুমি কি বোঝাবা, ওয়াইড সাধারণত ছবির ওয়াইডকে বোঝায়, এবং হাইটও অ্যাট্রিবিউট, তাহলে তুমি আবার কি লিখবা, হাইট দিয়ে সাধারণত ছবির হাইটকে বোঝায়। এরপরে কি আছে, এরপরে আর কিছু নাই, তার মানে এটা ব্যাখ্যা করলে তোমাদের অ্যান্সারটা হয়ে গেল। এরপরে বলছে যে যদি উদ্দীপকের টেবিলে সকল সারিকে সকল সারিকে স্তম্ভে এবং সকল স্তম্ভকে সারিতে রূপান্তরিত করে, তাহলে যে টেবিলটা হবে ওইটার জন্য HTML কোড লেখো। তাহলে এটা কি, রোকে কলাম, কলামকে রো, রোকে কলাম বলো আর কলামকে রো বলো, একই জিনিস। তাহলে এটারে শুধু আমরা কি করব, গত ক্লাসে শিখছি বা তার আগের ক্লাসে শিখছি, শুধুমাত্র এই যে এটারে কোশ্চেনটারে আমরা কি করব, যেভাবে ধরছি ওইভাবে ধরে, তোমার যেভাবে বুঝাইছি ওইভাবে খালি ধরে কি করবা, ওইটার ওই বিপরীত দিক থেকে ছবি আঁকা শুরু করবা। আর যদি ওইভাবে না পারো, তাহলে যে নিয়মগুলো শিখাই দিচ্ছি একটু কষ্ট করে দেখো, ওই নিয়মগুলো ফলো করো, ঠিক আছে? ওইটা আঁকলে আমরা এই ছবিটা পাই। দেন এটার এই যে আমরা কোড লিখছি। আর তোমরা এখানে ছবিতে দেখতেছো যে এখানে তোমরা যেটা দেখতেছো, স্টুডেন্ট নেম, কম্পালসারি আর অপশনাল। স্টুডেন্ট নেম, কম্পালসারি আর অপশনাল, এই তিনটা কিন্তু আমাদের কি, এই তিনটা হলো TH। তোমাদের অনেক টিচাররা ভুল পড়ায়, কেন আমি জানি না, তাদের ইচ্ছা করে ভুল পড়ায় কিনা, যে তারা বলে যে প্রথম লাইনে যা আছে ওইটাই TH। এটা খুবই একটা বাজে কথা। আমাদের TH এর মিনিং হলো টেবিল হেড, যেইটা আমাদের কোনো ঘরের ভিতরে একটু কি বলো, এটা একটু গাঢ় হয়ে থাকবে এবং ঘরের মাঝখানে থাকবে, ওই জিনিসটাকে আমরা TH ধরে নিই। ওকে, ওইটাকে TH ধরি। এমন না যে খালি উপরের জিনিসই TH, মানে তোমার স্টুডেন্ট নেম আর হ্যারি পটার এখানে TH হবে, এরকম না, ঠিক আছে? TH যাকে দেখলে TH মনে হবে, অর্থাৎ যে তুমি একটু আগে ছবিতে দেখলা যে একটু গাঢ় আকারে ছিল সে হলো TH, এবং চেঞ্জ করার পরে যেটা তুমি পাইছো, ঠিক আছে? তাহলে এখন কথা হলো আমাদের এখানে TH আছে, এখানে TH আছে, ওরও TH আছে, আর এরা হলো নর্মাল জিনিসগুলো। তাহলে আমাদের এখন এটা কোড করবো, শুধু এটা কোড করলে আমাদের কি হবে, এই যে HTML বডি টেবিল বর্ডার 1 নিলাম, TR অ্যালাইন সেন্টার। আমি TR অ্যালাইন সেন্টার দিছি কেন, দেখো, কারণ যদিও তুমি যদি চাও আলাদা আলাদা করতে পারো, ওর জন্য অ্যালাইন সেন্টার দরকার নাই, ঠিক আছে? ওরে তুমি শুধু এই যে TH স্টুডেন্ট নেম TH দিয়ে ওরে শেষ করে দিয়ে তারপরে তুমি লিখতে পারো যে TD কলস্পেন 3, কারণ এই যে ও 1 2 3 জনের সমান। এই ঘরটা ওর ভিতরে কয়টা কলাম ঢুকছে, 1টা 2টা 3টা ঢুকছে, তাহলে এটাও কলস্পেন 3, এটাও সবগুলো কলস্পেন 3, বুঝতে পারছো? এখানে সবাই কলস্পেন 3, কারণ প্রত্যেকে এতটা মোটা যার ভিতরে 3টা কি ঢুকছে, কলাম ঢুকতে পারে। ওকে, তাহলে ও হলো এই বরাবর চওড়া, আর এই বরাবর চওড়া হয়ে ওর ভিতরে 3 জন ঢুকতে পারে, তাই কলস্পেন 3। আবার ও কি দেখো, ও হলো তোমার এই বরাবর মোটা, ঠিক আছে? এই বরাবর মোটা, এবং ওর ভিতরে লাইন ঢুকছে কয়টা, 1টা 2টা 3টা, এই জন্য ও হলো রো স্পেন 3। ওকে, এখন কথা হলো যে আমি যেভাবে কোড করছি, আমার এখানে জায়গা যাইতে যেতে একবারে চলে যেত দুনিয়ার বাইরে, এই জন্য আমি যেটা করছি সেটা হলো যে আমি TR এর ভিতরে অ্যালাইন সেন্টার লিখে দিয়েছি, যদিও আমার TH এর ভিতরে অ্যালাইন সেন্টার না দিলেও হয়। অনেক টিচাররাই TH এর ভিতরে অ্যালাইন সেন্টার দেয়, ভুল কিছু না স্যার, কোনো মানে এটা ভুল না, আউটপুট সেম আসে, সো এটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নাই। তাহলে আমাদের এখানে TR অ্যালাইন সেন্টার দিলাম, যাতে এই রোতে যা আছে সবগুলো কোথায় বসবে, মাঝখানে বসে পড়বে। এবার এই রোতে আমি কি করলাম, এই রোতে আমরা TH ওর ভিতরে কি করে দিলাম, TH স্টুডেন্ট নেম দিলাম, ঠিক আছে? TH দিয়ে তারপরে আমার হ্যারি পটার এই যে কলস্পেন 3 হ্যারি পটার DD, এটা অটোমেটিক মাঝখানে চলে আসবে। ওকে, কেন আমরা দুঃখিত,
কারণ আমরা এখানে অ্যালাইন সেন্টার টিআরে দিয়ে আসছি যে এই লাইনে সবাই এই রোতে সবাই মাঝখানে আসবে। এরপর টিআরটা বন্ধ করলাম, নতুন টিআর নিলাম, ওইটারও অ্যালাইন সেন্টার করে দিছি। দেন যদিও আবারও বলতেছি যে আমাদের এখানে টিএইচ এর জন্য অ্যালাইন সেন্টার লাগে না, কিন্তু আমি এইভাবে করছি। তুমি চাইলে এখানে টিআর দিয়ে পরে তুমি এখানে চলে আসতে পারতা, টিএইচ তারপরে কি লিখতা রো স্প্যান 3, ঠিক আছে। টিএইচ যেহেতু লিখছো তাহলে কম্পালসারি লিখে টিএইচ বন্ধ করে দিতা। দেন টিডি তারপরে কি দিতা তোমার কল স্প্যান 3, এই যে বাংলার জন্য এটা কি রো স্প্যান 3 কম্পালসারি। দেন এই যে টিডি এই ঘরটা, এটার পরে কোন ঘরটা যাবে এইটা, ঠিক আছে। আবার শিখাইতেছে এগুলো যে এটার পরে এই ঘরটা এই বরাবর গেলে, ঠিক আছে। তাহলে যে বাংলা কি পাইলো, বাংলা হলো কি কল স্প্যান 3। তুমি যদি এইখানে অ্যালাইন সেন্টার না দিতে তাহলে এইখানে লিখতে হতো অ্যালাইন সেন্টার, কারণ বাংলাটা কোথায় বসাবো, মাঝখানে বসাবো। দেন টিডি বন্ধ করে চলে আসতাম, দেন আবার টিআর বন্ধ করতাম, কারণ এদিকে আর যাওয়া যায় না। দেন তুমি আবার কি করতে পারো, তুমি যেটা করতে পারো সেটা হলো যে এর পরবর্তীতে আবার দেখো এটার কাজ করছি, দেন এই যে এটার কাজ করছি। এবার এখান থেকে ওর কাছে আর আসা যায় না, ইংলিশের কাছে আসা যায়। তার মানে আমরা আবার কি বন্ধ করলাম, এই যে টিআর বন্ধ করলাম, ঠিক আছে। দেন আমরা নতুন টিআর নিলাম, দেন অ্যালাইন সেন্টার দিলাম, দিয়ে ওরা কি দিলাম টিডি কল স্প্যান 3, এই যে ইংলিশ, ও হলো এই যে কল স্প্যান 3, দেন এই যে ইংলিশ, এই যে ইংলিশ, ঠিক আছে। দেন ওটা বন্ধ করলাম, আবার টিআর বন্ধ করলাম, এই যে এই সাইডে যাওয়া শেষ আর যাওয়া যায় না, মানে টিআরটা বন্ধ করে দিলাম। এখান থেকে আবার কোথায় আসবো, এই যে ওর কাছে যাওয়া যায় না কারণ ওরে আমরা নিয়ে ফেলছি, এখানে আসবো। তাহলে এখানে কি আছে আইসিটি, তাহলে আবার কি টিআর টিডি কল স্প্যান 3 আইসিটি, টিডি বন্ধ টিআর বন্ধ। এই যে দেখো টিআর, তারপরে যে টিআর বন্ধ করছি, টিআর অ্যালাইন সেন্টার দিছি। তুমি আলাদা করে লিখতে পারতো, শুধু টিআর দিলে এখানে লিখতা টিডি কল স্প্যান 3, দেন অ্যালাইন সেন্টার দিতে পারতো, কোনো সমস্যা নেই। দেন আমরা কি দিছি টিডি কল স্প্যান সমান সমান এই যে 3 দিলাম, দিয়ে কি দিছি আইসিটি। দেন তোমার কি আছে, দেন তোমার আইসিটিকে বন্ধ করে দিছি। দেন আবার কি এই যে এইদিকে শেষ, যাওয়া যায় না, তাই এবার কি বন্ধ, টিআরটা তোমার বন্ধ। এইবার আবার নতুন টিআর নিলাম, নিয়ে আমরা অ্যালাইন সেন্টার দিলাম, ঠিক আছে। আবার নতুন টিআর নিলাম, এই যে এখান থেকে নতুন টিআর নিয়ে অ্যালাইন সেন্টার দিয়ে দিলাম, যে একবারে এই টিআরে, এই যে নতুন টিআর এখান থেকে তাহলে কোথায় আসবে, এই যে এই জায়গাটায় আসবে। দেন এখান থেকে যতগুলো আছে সবাই কি হবে মাঝখানে বসবে। দেন আমরা এই যে এটা হলো টিএইচ, অপশনাল একটু মোটা মোটা ছিল খেয়াল করে দেখো, দেন টিএইচ দিয়ে অপশনাল লিখে বন্ধ করে দিছি। দেন এদের ভিতরে কোনো প্রবলেম নেই, একটা একটা করে ঘর। তাহলে এই যে ফিজিক্স ম্যাথ বায়োলজি, তাহলে এই যে টিডি ফিজিক্স টিডি বন্ধ, টিডি ম্যাথ টিডি বন্ধ, টিডি বায়োলজি টিডি বন্ধ। দেন আমাদের কি শেষ হলো, এদিকে আর যাওয়া যায় না, ঠিক আছে। বায়োলজির পরে আর যাওয়া যায় না, তাহলে বায়োলজির পরে যে বায়োলজির পরে আমার টিআর শেষ, দেন টেবিল বন্ধ, বডি বন্ধ, এইচটিএমএল বন্ধ। ওকে, তাহলে আশা করি বুঝতে পারছো, এত আহামরি কঠিন কিছু না। একটু খেয়াল রাখো যে আমাদের এখানে যে ও হলো 3 জনের সমান চওড়া, 3 জন ঢুকতে পারে, তাই কল স্প্যান 3 কল স্প্যান 3 কল স্প্যান 3 কল স্প্যান 3। আর ও হলো এই বরাবর মোটা, অর্থাৎ 3 জন ওর ভিতরে প্রবেশ করতে পারে, তাই রো স্প্যান 3 রো স্প্যান 3, সরি ও শুধু রো স্প্যান 3। দেন ওরে করছি, এদিকে শেষ করলাম, আবার এখানে আসছে, এদিকে শেষ করলাম, আবার এখানে আসছে, এখানে শেষ করলাম, এইখানে আসছে, পরে পুরোটা শেষ করলাম, যতবার মানে যত ভালোভাবে তোমাকে বলা যায়। এরপরে চলে আসো আমাদের পরবর্তী কোশ্চেনে, সেটা হলো আমাদের কি যশোর বোর্ড, সরি তোমার হলো যশোর বোর্ড। কি বলছে দেখো, যশোর বোর্ডের কোশ্চেন তোমাকে দেওয়া হয়েছে। এখানে জাস্ট একটা লিস্ট আছে, দুইটা কথা বলছে, XYZ কলেজ ঢাকা অ্যাভেলেবেল অনার্স সাবজেক্ট, ঠিক আছে। অনার্সের যে সাবজেক্টগুলো আছে সেগুলো একটা লিস্ট দিছে। এবার বলছে ওয়েব পেজ কি, ওয়েব পেজ তুমি কি, ওয়েব পেজ হলো এমন এক ধরনের ডকুমেন্ট, তোমাকে এটা শেখানো হয়েছে, এমন এক ধরনের ডকুমেন্ট যেটা সার্ভারে রাখা হয় বা ইন্টারনেট ব্যবহার। একবারে বলে দিই, ধরো ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট, ঠিক আছে, যা ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশে সার্ভারে জমা রাখা হয়, ঠিক আছে। এটা তোমরা শিখছো। এরপরে কি আছে, এরপরে হলো ডোমেন নেমের গুরুত্ব। এটা একটু আগে শিখেছি, একটু আগে। ডোমেন নেমের গুরুত্ব কি, আইপি অ্যাড্রেস আমরা মনে রাখতে পারি না, ডোমেন সহজে মনে রাখতে পারি, এটা ব্যবহার সহজ, এটা ইউজ সহজ, ঠিক আছে। তো এটা হলো ডোমেন নেমের গুরুত্ব। এরপর একটা উদাহরণ দিয়ে দিতে পারো যে ধরেন এটা একটা আইপি অ্যাড্রেস, যেটা আমি ওই থিওরি ক্লাসে শিখেছি। এটার জন্য গুগলের জন্য বা ওই যে উইকিপিডিয়ার জন্য এই আইপি অ্যাড্রেস লিখলে আমরা মনে রাখতে পারি না, কষ্টকর, বা এরকম অনেকগুলো আইপি অ্যাড্রেস মনে রাখা কষ্টকর, কিন্তু অ্যালফাবেটিক নেমটা মনে রাখা সহজ, যেমন উইকিপিডিয়া। তাই এটা আমরা ব্যবহার করতে কি করি, কি বলে ওইটার কমফোর্টেবল বা সহজ বোধ করি, এই জন্য এটা গুরুত্ব অপরিসীম। এরপরে বলছে কি, উদ্দীপকে তোমার কলেজ ওয়েবসাইটের হোম পেজ প্রদর্শনের জন্য, তোমার কলেজের ওয়েবসাইটের হোম পেজ প্রদর্শনের জন্য HTML কোড লেখো। তাহলে এই যে এখানে উপরে যে কলেজটা দিয়েছে, কলেজের অনার্স আছে
ঢাকা XYZ কলেজ ঢাকা অ্যাভেলেবেল অনার্স সাবজেক্ট, দেন 4টা লিস্ট। তাহলে এটা তোমার জাস্ট প্রদর্শন করতে হবে। তাহলে এটার জন্য কোড কি, এই যে লেখা দিছি HTML বডি, দেন H1 দিছি, কারণ ওই লেখাটা একটু বড় মনে হয়েছে আমার কাছে, ঠিক আছে, এই লেখাটা একটু বড় মনে হয়েছে, তাই XYZ কলেজ ঢাকা, এই যে কমা দিয়ে ঢাকা লিখছে, H1 বন্ধ করে দিছি। এরপরটা একটু ছোট মনে হয়েছে, একটু গাঢ় মনে হয়েছে, তাই ওইটা অ্যাভেলেবেল অনার্স সাবজেক্ট, দেন এই যে H3 বন্ধ করলাম, ঠিক আছে। এবার যেহেতু আমাদের লিস্টে দিছে 1 2 3 4, 1 2 3 4 এর জন্য অর্ডারেড লিস্ট, বাট তোমাকে টাইপ দিতে হবে না, কারণ এটা টাইপ না দিলে অটোমেটিক 1 2 3 4 আসে। তাহলে এই যে OL দিছি, লিস্ট আইটেম বাংলা, লিস্ট আইটেম ইংলিশ, লিস্ট আইটেম ক্লোজ, লিস্ট আইটেম ম্যাথমেটিক্স, লিস্ট আইটেম ক্লোজ, লিস্ট আইটেম অ্যাকাউন্টিং, লিস্ট আইটেম ক্লোজ, দেন OL কে বন্ধ করছি, বডি HTML বন্ধ, ঠিক আছে। তো এই হলো আমাদের কাজ, এইটুকুই। দেন তোমার বলছে হলো পরের কোশ্চেনে যে সম্মান বিষয়ে নামের তালিকা, অর্থাৎ অনার্সে যেই নামগুলো দিছে ওই বিষয়ের নামের তালিকা নিয়ে সিরিয়াল নং এবং সাবজেক্ট নেম এই দুইটি টেবিল হেডিং 2 কলামের একটি বর্ডার সহ টেবিল তৈরি করো বা টেবিল তৈরির HTML কোড লেখো। ভালো করে বুঝো, তোমার বলছে সম্মান বিষয়ের, অর্থাৎ যে বিষয়গুলো উপরে দেওয়া আছে সেই বিষয়গুলোর তুমি কি করবা, তালিকা নিয়ে, ঠিক আছে, সেই বিষয়গুলো তুমি কি করবা, একটা তালিকা টাইপের কাজ করবে, তালিকাকে নিয়ে সিরিয়াল নং ব্যবহার করো, অর্থাৎ এখানে তালিকা তুমি দিবা না, এখানে সিরিয়াল নং আর তুমি কি করবা, সাবজেক্টগুলো নিবা, ঠিক আছে। এই কয়েকটা জিনিস কমপ্লেক্স থাকে, যেগুলোর এক একটা গাইডে বা এক একটা জায়গায় এক একটা অ্যান্সার দেখতে পারো। তবে আমি কোশ্চেনটা পড়ে আমার কাছে এমন অ্যান্সার মনে হয়েছে, সো আমি এইভাবে লিখছি, ওকে। তো সেটা হলো আমার এখানে চাইছে হলো যে বিষয়গুলো আছে সেটা তালিকা তৈরি করতে বলছে। তাহলে আমরা কি করলাম, যে অ্যাভেলেবল অনার্স সাবজেক্ট, এই যে এখানে যেটা ছিল এটা আমরা টেবিলে ক্যাপশন দিয়ে দিলাম, ক্যাপশন যাতে দেখতে ভালো লাগে। দেন আমরা সিরিয়াল নং দিলাম যে 1 2 3 4, আর এখানে দিলাম কি যে সাবজেক্ট নেম, যেগুলো অর্থাৎ আমাদের বলছে যে সম্মান যে বিষয়ের নামগুলো আছে তার তালিকা। তাহলে আমার যে এই সাবজেক্টগুলো আছে ওই সাবজেক্ট নেমের তালিকা, অর্থাৎ প্রথমে কি ছিল, এই যে বাংলা, ইংলিশ, ম্যাথমেটিক্স, অ্যাকাউন্টিং কোশ্চেনও ছিল। দেন আমরা এই যে 4টা বসাই দিছি সিরিয়ালে, ওকে। এই যে 4টা বসাই দেওয়ার পরে এবার আমাদের কাজ কি, এই টেবিলটা করতে হবে। তাহলে টেবিলটা কিভাবে করবা, তাহলে এই যে ফার্স্টে কি, ফার্স্টে হলো HTML বডি, তারপরে কি টেবিল বর্ডার 1, দেন ক্যাপশনে কাজ করবা, দেন TR, এটা হলো কি তোমার TH দিবা, সিরিয়াল নাম্বার TH বন্ধ, TH সাবজেক্ট নেম TH বন্ধ, TR বন্ধ, ওকে। তারপর আবার নতুন TR, এই যে একটা ঘর, ঠিক আছে, TD দিয়ে কাজ করে, TR বন্ধ, আবার TR, ঠিক আছে, আবার TD দিয়ে 2, TD বন্ধ, আবার TD দিয়ে ইংলিশ, TD বন্ধ, TR বন্ধ, দেন এইভাবে। তার মানে এটা তো একবার ছোট্ট একটা সহজ একটা কোড, জাস্ট 2টা করে ঘরের, আমার জায়গা একটু এটার জন্য বেশি লাগছে বলে আমি এখানে কাজ করছি। খেয়াল রাখবে শুধু এটা TH দিয়ে করবা, আর বাকিগুলো হলো তোমার TDL লাইন, আর TR বন্ধ হবে, 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 TR বন্ধ হবে। এখানে কোনো রো স্পেন কল স্পেন নাই, সাধারণ একটা কোড জাস্ট করে ফেলবা ক্যাপশন দিয়ে, শেষ। তাহলে এই ছিল আমাদের 5টা বোর্ড আলোচনা। অনেক সময় লাগে, দেখছো স্যার, আমি প্রচণ্ড হাঁপায় গেছি, তো চেষ্টা করবো আস্তে আস্তে জিনিসগুলো আরও কভার করে দিতে। তো সাথে থাকবা, সিরিয়ালে ক্লাসগুলো দেখবা এবং নিজেরা প্রচণ্ড পরিমাণ প্র্যাকটিস করবা, ওকে। তো ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।